আজকে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, কারণ তোমরা জানো যে গোটা পৃথিবীব্যাপী করোনা নামক একটা ভাইরাস এসেছে, যার কারণে আমরা আমাদের যে প্রচলিত যে নিয়ম আমরা চলাফেরা করতাম সেই নিয়মে আমরা এখন চলতে পারছি না। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা এই ব্যবস্থার সঙ্গে পরিচিত নই, কিন্তু আজকে প্রয়োজনের তাগিদে আমাদেরকে এই কাজে ব্রতী হতে হয়েছে। তো আজকে আমরা দশম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে পড়ব। আজকে আমরা বাংলা বিষয় যেটা নিয়ে পড়ব, তা আজকের পাঠ হচ্ছে আমাদের শ্রীপান্থ রচিত প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম। শ্রীপান্থ হচ্ছে ছদ্মনাম, লেখকের ভালো নাম হচ্ছে নিখিল সরকার। তারই রচিত হারিয়ে যাওয়া কালি কলম আজকে আমরা আলোচনা করব। এই যে প্রবন্ধ আমরা দেখছি, প্রবন্ধটা পড়লে আমরা এই কলম কালির একটা ঐতিহাসিক পরিচয় আমরা জানতে পারব। আজকে যে কলম নিয়ে আমরা লেখালেখি করি, এই কলমেরও সৃষ্টির একটা ইতিহাস আছে। হঠাৎ করে এই কলম আমাদের কাছে চলে এসেছে তা নয়। শুধু কলম নয়, কলমের সঙ্গে বিভিন্ন যতগুলো আজকে আধুনিক সভ্যতার যতগুলো জিনিস, সেই জিনিসগুলো একটা ধারাবাহিক পরিক্রমার মধ্য দিয়ে আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছে। আজকে আমরা যেটা দেখব, যে লেখক যিনি কলম কালির ইতিহাস আমাদের কাছে তুলে ধরছেন, তার অতীতের গৌরবময় কথাবার্তা, বর্তমানে সেই কলমের জায়গায় কিভাবে কম্পিউটারের কিবোর্ড এসে উপস্থিত হলো, তার যে ধারাবাহিক বর্ণনা আমরা পাচ্ছি, সত্যি এটা একটা ঐতিহাসিক দলিল। তো এই লেখক ব্যক্তি জীবনে ছিলেন সাংবাদিক। তিনি প্রথম দিকে যুগান্তর পত্রিকায় এবং পরবর্তীকালে তিনি ছিলেন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত। সাংবাদিকতা তিনি করতেন। এখন যেই যুগে এসে তিনি সাংবাদিকতা করছেন, সেই যে লেখাপড়ার যে ঘর, যেখানে লেখালেখির ঘর, অর্থাৎ সংবাদপত্রে বিভিন্ন মানুষজন কলম লিখেন, সংবাদ লিখেন, সেই যে অফিস ঘর, সেই ঘরে কিন্তু কলম নেই। কলম নেই তার কারণ যে আজকাল সবাই কিবোর্ড ব্যবহার করছে। আমরা আরো এখন কিবোর্ডের জায়গায় আজকাল মোবাইলের সব স্ক্রিন টাচ, মোবাইলেই আমরা সব টাইপ করি। মানে আরো কিছু আধুনিক আমরা হয়ে যাচ্ছি, আরো আধুনিক হয়ে যাচ্ছি আমরা, যে আজকে আমরা সাউন্ড করলে সেই লেখা পর্যন্ত চলে আসছে, এরকম সফটওয়্যার তৈরি হয়েছে। অর্থাৎ প্রতিদিন আমরা কলমের প্রয়োজনীয়তার উপরে আমরা তাদের প্রয়োজনীয়তা হারিয়ে ফেলছি। তো এই যে এই প্রবন্ধটা পড়লে একটা, যেমন আমরা দেখলাম প্রথমে যে লেখকের তার ব্যক্তি জীবনের একটা পরিচয়, আর দুই হচ্ছে লেখক নিজ হস্তে কলম ও কালি তৈরি করেছিলেন। তোমরা শুনলে অবাক হবে, ছোটবেলায় কিন্তু এই কাজ আমিও করেছি। তো এই যে কাগজ, কলম এবং মন লিখে তিনজন, এই তিনজনেরই প্রয়োজনীয়তা রয়েছে একটা
কিছু লিখার জন্য। তো লেখক ছোটবেলার তার কথা বর্ণনা করেছেন যে ছোটবেলায় আমরা একটা বাঁশের কঞ্চি নিয়ে একটা সরু কঞ্চি, এখানে তো নেই, তোমাদেরকে দেখাবো, যে একটা কঞ্চিকে নিলাম, সেই কঞ্চিটা কেটে তার মাথাটাকে এই দিক দিয়ে ছিল করে দিয়ে দুই দিকে করে দিয়ে মাঝখানে একটু ছিঁড়ে দেওয়া। ছিঁড়ে দিলে হবে কি, ছেঁড়া জায়গাটাতে কালিটা জমে থাকবে। আর এইভাবে যদি একটা কালির দাওয়াত নেওয়া হয়, অর্থাৎ বারবার এখান থেকে নেওয়া এবং লিখা, নেওয়া এবং লিখা, তো সেই ক্ষেত্রে কালি একটা দাওয়াত খোলা থাকতো, সেখান থেকে নিয়ে নিয়ে লিখতে হতো। অর্থাৎ কখনো কখনো একটা শব্দ পূর্ণভাবে একবার কালি নিলে লেখা যেত না। এইভাবে কলম বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হতো, শুষ্ক কঞ্চি দিয়ে। আর কালির যে ব্যাপারটা হচ্ছে যে কালি বিভিন্ন উপায়ে তখন কিন্তু তৈরি করা হতো। এক তো গিয়ে চালগুলোকে খুব জ্বালিয়ে ডাস্ট করে সেটা কালি করা হতো। আর একটা হচ্ছে গিয়ে যে তখন তো মায়েরা আজকালকার মতো গ্যাসে রান্না ছিল না, তখন উনুনে রান্না ছিল, যে বিভিন্ন রকমের হাঁড়ি কড়াইয়ের পিছন দিকে প্রচন্ড কালি জমে যেত। লাউ পাতা দিয়ে সেই পিছনের কালিটাকে তুলে নিয়ে একটা জলে ভুলে দিয়ে আর একটা গরম কোনো জিনিস, লোহার খুন্তি দিয়ে বা অন্য কোনো জিনিসকে একবারে টকটকে লাল করে তার মধ্যে দিয়ে দিলেই জলটার সঙ্গে সেই যে ছাইটা, যেটা আমাদের সূর্যাপুরী ভাষায় কাঞ্চালু বলা হয়, সেইটা দিলেই তার সঙ্গে একটা রকমের কালি হয়ে যায়। আর কাপড় দিয়ে সেটাকে ছেঁকে নিলে সে এক ধরনের কালি হয়। এবং এই কালি এবং কলম এইভাবে লেখকও কিন্তু ব্যবহার করেছেন। আমরা একবারে শৈশবে খুব অল্প সময়ের জন্য পড়েছি, তারপরে কিন্তু কলম আমরা হাতে পেয়ে গেছি খুব অল্প সময়ের মধ্যে। তো এই যে কালি এবং কলম তৈরি করার লেখক নিজেও কিন্তু এইভাবে কালি এবং কলম তৈরি করতেন। এটা আমাদের এই প্রবন্ধের দ্বিতীয় একটা বিষয়ের উপরে আমাদের দৃষ্টি দিতে হবে। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে যে দেশ এবং বিদেশে কিন্তু কলম তৈরির বিভিন্ন রকমের উপাদান ছিল। আমি যেমন তোমাদের প্রথমেই বললাম যে কঞ্চি দিয়ে, বাঁশের কঞ্চি দিয়ে একটা কলম তৈরি করা। আবার কোথাও কোথাও ময়ূরের পাখনা দিয়ে, বিভিন্ন পাখির পাখনা দিয়ে কলম তৈরি করা হতো। আবার কোথাও যেমন ধরে নাও যে সুমেরীয় দেশে, বর্তমান মিশরের যে নিম্নদের পাশে নলখাগড়ার টুকরো দিয়ে সেটাকে ঘষে 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 কলম তৈরি করা হতো। অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সেই প্রক্রিয়া ছিল। যেমন চীন দেশে তুলি দিয়ে লেখা হতো। তো এইভাবে একের পর এক দেশে কোথাও হাড় দিয়ে, বিভিন্ন রকমের হাড় দিয়ে, পশুর হাড় দিয়ে সেই হাড় কেটে কেটে কলম তৈরি করা হতো। পরবর্তীকালে আবার বিভিন্ন রকমের ধাতব উপাদান দিয়েও কিন্তু কলম তৈরি করা হয়েছে। তারপরে যেটা যে নিব কলমের ব্যবহার ও তার রকমারি। প্রথমে তো সেই উপাদানটাকে একবারে সরাসরি বারবার ডুবিয়ে ডুবিয়ে নেওয়া হতো। পরবর্তীকালে আমরা দেখলাম যে নিব তৈরি, অর্থাৎ কলমের উপরে একটা নিব, এই জায়গাটা রয়েছে, এইখানে একটা নিব দেওয়া থাকতো। তো সেই নিবের আর ভিতরে এইভাবে খুলে তার মধ্যে কালি ভরে সেটাকে বন্ধ করে দিয়ে তারপরে এইভাবে খুব সহজে লেখা যেত। এবং সেই কালিটা যতক্ষণ থাকতো ততক্ষণ কিন্তু সেই কলম লিখেই চলতো। এইভাবে নিপের ব্যবহার চলে আসলো। অর্থাৎ সেই যে বিভিন্ন রকমের যে উপাদানগুলো দিয়ে কলমগুলো তৈরি করা হতো, সেই কলমের উপরে কিন্তু এবারে নিব বসিয়ে দেওয়া হলো বিভিন্ন পদার্থ দিয়ে। সেখানে ধাতব পদার্থ, ব্রোঞ্জ এবং অন্যান্য জিনিস, বা সেই হাড়ের উপরেও কিন্তু আবার শৌখিনতা বাড়াবার জন্য, কালির ধারণ ক্ষমতাটাকে আরো বাড়াবার জন্য বিভিন্ন রকমের হীরা, সোনা, ব্রোঞ্জ ইত্যাদি দিয়ে তাকে খুব জড়ি করে দেওয়া হতো। এবং সেই ব্যবহারটাও কিন্তু ধীরে ধীরে আমাদের নিপেরও ব্যবহার কিন্তু কলমের মধ্যে চলে আসলো। এই জায়গাটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং এই নিপ ব্যবহার করার পরে আরেকটা জিনিস যে আমরা দেখলাম যে বিভিন্ন রকমের কলমগুলো তৈরি হলো। বিভিন্ন, যেমন ওয়াটসনের একটা, তোমরা এই টেক্সট বইটাতেই পাবে যে তিনি এক জায়গায় একটা চুক্তি করতে গেছিলেন এক কোনো ব্যক্তির সঙ্গে, ব্যবসায়িক চুক্তি। সেই চুক্তি করতে গিয়ে তিনি দেখলেন যে
তিনি দেখলেন যে কিছুটা লিখার পরেই কিছুটা লিখার পরে কালির দোয়াতটা উল্টে গিয়ে তার এগ্রিমেন্টটা নষ্ট হয়ে গেল। তিনি আর কালি খুঁজে পান না, কালির জন্য আবার তাকে যেতে হলো। যখন তিনি কালি জোগাড় করে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে ওই ভদ্রলোক আরেকজনের সঙ্গে বেশি সুবিধাজনক হওয়ার কারণে আরেকজনের সঙ্গে চুক্তিপত্র অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। তার মনে এটা নিয়ে খুব কষ্ট হলো যে এর একটা বিহিত হওয়া উচিত, যে এই কালির জন্য আজকে আমার এই এগ্রিমেন্টটা নষ্ট হয়ে গেল। তারপরেই তিনি কিন্তু ওই কলম তৈরি করলেন, এমন একটা কলম তৈরি করলেন যেইখানে কালিটা সংরক্ষিত থাকবে। অর্থাৎ যেই কথাটা আমি তোমাদেরকে বললাম যে এইখানে নিপ লাগিয়ে দেওয়া, তার ভিতরে একটা ড্রামের মতো বা পাইপের মতো তার মধ্যে ভরে দেওয়া, যেমন তোমরা দেখবে আজকাল ডট পেনগুলো, বল পেনগুলোর মধ্যে যে তার মধ্যে একটা ভিতরে লিড থাকে, সেই তার ওইরকম একটা সরুর মধ্যে কালি ভরিয়ে দিয়ে সেটাকে মুখটা বন্ধ করে দিয়ে তারপরে নিপটা সামনে থাকলো, এইভাবে লিখে যাচ্ছে। এটাই তিনি আবিষ্কার করলেন। এবং সেই সময় কিন্তু প্রচুর কোম্পানি এই ধরনের কলম তৈরি করতো, যেই কলমগুলো কিন্তু মানুষের কাছে খুব সুনামধন্য হতো। ফান্ডেন পেন, তারপরে উইনসন, এইরকম নানান ধরনের ওয়াটসনের কলমগুলো, বিভিন্ন ধরনের কলম কিন্তু সেই সময় তৈরি হতো। এই বিষয়টাও তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে 5 যে বিষয়টার কথা বলছি, যে কলমের যাত্রাপথ, কঞ্চির কলম থেকে আজকের ডট পেন বা বল পেন অর্থাৎ কিভাবে কলম তার যাত্রাপথ শুরু করলো এবং আজকের কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, তার বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমরা দেখলাম যে কঞ্চির কলম থেকে শুরু করে তারপরে কালির কলম, নিপের কলম, ধাতব কলম, বিভিন্ন বস্তুর কলম, তারপরে আসলো যে এই যে আসার পরে ধীরে ধীরে আজকে ডট পেন এবং বল পেনে আমরা এসে পৌঁছে গেছি। সেই জায়গাটার একটা ধারাবাহিক ইতিহাস এই গল্পের মধ্যে রয়েছে। তো এই প্রবন্ধ পড়তে গেলে আমাদের কাছে খুব সহজ মনে হবে, কিন্তু এই প্রবন্ধের মধ্যে কিন্তু অনেক কথা, অনেক ইতিহাস, অনেক জ্ঞানী গুণী মানুষের কথা বলা হয়েছে। তার যে বিভিন্ন যে কথাগুলো বলা হয়েছে, তাদের ইতিকথা মনে রাখার ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। যদি এই কথাগুলো আমরা মনে না রাখি, তাহলে কিন্তু যে আমাদের যে বিভিন্ন রকমের প্রশ্নগুলো, এমসিকিউ কিংবা সংক্ষিপ্ত প্রশ্ন, সেই জায়গাগুলো কিন্তু আমরা পূরণ করতে পারবো না। কারণ এইটা আমাদের পূরণ করা খুব প্রয়োজন। ফলে এমনি প্রবন্ধটা পড়তে গেলে মনে হবে যে না, এটা বোধহয় খুব একটা সহজ প্রবন্ধ পড়ছি, কিন্তু এই প্রবন্ধের মধ্যে এত খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো জানার জন্য কিন্তু আমাদেরকে বারবার এই বিষয়গুলো দেখতে হবে। এবং বিভিন্ন মহাপুরুষের নামের মধ্যে রয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রয়েছেন, যে তিনি যখন এই যে ছবি আঁকার ব্যাপারে এই কলম দিয়ে তিনি কবিতাগুলো লিখতেন, কবিতাগুলো যে জায়গাটা তার পছন্দ হতো না, সেই জায়গায় তিনি এইভাবে কাটাকাটি করতেন। তারপরে তার সেই কাটাকাটি ছবিগুলো যদি তোমরা দেখো, তাহলে দেখবে যে কবিতাটাকে তিনি কাটাকুটি করেছেন, অথচ একটা অদ্ভুত একটা ছবি তৈরি হয়েছে। ফলে এই যে ছবি তৈরি করার যে ব্যাপারটা, এই ছবি তৈরি করার তার রবীন্দ্রনাথের মধ্যে একটা প্রেরণা জেগে উঠল। অর্থাৎ এই কাটাকাটির মধ্য দিয়ে যেমন বঙ্কিমচন্দ্রের কথা আসছে, শরৎচন্দ্রের কথা আসছে, শৈলেন্দ্র কথায় আসছেন, উনি কলম দোয়াতগুলোকে তিনি সংরক্ষিত করতেন। সেই সময় নানান ধরনের দোয়াত হতো, ডিজাইন দিয়ে তৈরি হতো, বিভিন্নভাবে ভাঁজ করে, যেমন আমাদের পানীয় জলের যে কাঁচের গ্লাসগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের করা হয়, সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের দোয়াত তৈরি করা হতো। অথচ এই দোয়াত তৈরি হতো প্রথমে মাটির বাসন দিয়ে দোয়াত তৈরি করা হতো। পরবর্তীকালে বিভিন্ন রকমের ধরুন গরুর শিং বা অন্য কোনো বস্তুতে সেই কালি রাখার ব্যবস্থা হতো। তো সেই সময় খুব সুনামধন্য কালি ছিল কাজল কালি, সুলেখা কালি। সেই সুলেখা কালি খুব ভালো লিখত। আমাদের ওই সময় আমরা কিন্তু সুলেখা কালিটাকেই খুব প্রিফার করতাম, কারণ সেই কালিটার মধ্যে কোনো রকমের দানা থাকতো না, কলমে একবার করলেই সেটা আর লেখার সময় কোনো রকমের অসুবিধা সৃষ্টি করতো না। এইভাবে যে লেখক এসছে এই কলমের যে জায়গাটা, বিভিন্ন লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা অন্নদাশঙ্কর রায়ের কথা বলছেন, যে পরবর্তীকালে তিনি টাইপ করতেন। এই কিছুদিন আগেই গত হয়েছেন আমাদের একজন সুনামধন্য কবি
তোমরা জানো সুভাষ মুখোপাধ্যায়, তিনিও টাইপরাইটারে লিখতেন, কলমটা ছেড়ে দিলেন। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু একটা জায়গায় আসছি। এই প্রসঙ্গে আর একটা কথা যে আমাদের সেটা জানা দরকার যে লেখক ছোটবেলায় তো এই কলমের কথা বলছেন, সঙ্গে কিন্তু আর একটা কথা বলছেন যে হোম টাস্ক যে দিতেন মাস্টার মশাইরা, সেই সময় কিন্তু কাগজেরও ব্যবহার কিন্তু আমাদের এখানে ঠিক সেইভাবে ছিল না। ফলে কাগজ না থাকার জন্য কলা পাতায় কিন্তু লেখা হতো। কারণ এই কলা পাতায় লিখে নিয়ে যাওয়ার জন্য মাস্টারমশাইকে সে টাস্ক দেখছে, মাস্টারমশাই সে কলা পাতাটা ছিঁড়ে দিতেন। এই কলা পাতাকে যদি যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না, ফেলে দেওয়া যাবে না মানে যদি কলা পাতা গরু খায়, আর যদি গরু এই কলা পাতা খেয়ে নেয় তাহলে কিন্তু অমঙ্গল। এটা একটা ধারণা, একটা মিথ। যেমন অনেকেই ভাবে যে পরীক্ষার দিন ডিম খেলে গল্লা পেয়ে যাবো ইত্যাদি, এই ধরনের কিছু চিন্তা ভাবনা, যদিও এটার কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাপার নেই। তাহলে করে গোমাংস মানে একবারে রসাতলে গেলে। তো কলা পাতায় লেখার আগেও কিন্তু আমরা জানি, এই প্রসঙ্গে এই যে আজকে কলা পাতার কথা বলা হচ্ছে, কিন্তু তার আগেও যে আমরা যে পুঁথিগুলো পাই, যেমন রামায়ণ, মহাভারত, গীতা বা অন্যান্য আরো যে সমস্ত পুরনো পুঁথি, সেই পুঁথিগুলো কিভাবে লেখা হতো, কোন কাগজে লেখা হতো, অর্থাৎ সেই সময়ে নানান ভাবে আগে সেই পাতাটাকে তৈরি করা হতো। যেমন তাল পাতাটাকে সেদ্ধ করে তার মধ্যে সেদ্ধ করে সেটাকে শুকিয়ে নিয়ে এবং ছোট 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 পাট পাট করে করে এইভাবে ধারে একটা সেলাই দেওয়া হতো এবং তার মধ্যে দুই লাইন করে এক একটা জায়গায় ধরতো। এইভাবে পুঁথিগুলো লেখা হতো। খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল, যার কারণে লেখক এই জায়গাটাতে বলেওছিল যে 4 খণ্ড রামায়ণ লিখে 7 টাকা পেয়েছিলেন, কিছু কাপড় চোপড় তিনি পেয়েছিলেন। পারিশ্রমিক কম অথচ পরিশ্রম অনেক, কিন্তু তার মধ্যে গর্ব ছিল, তার মধ্যে তার একটা অহংকার ছিল যে না আমি এটা লিখতে পেরেছি, এটা কপি করতে পেরেছি। তো এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে সেই পুঁথির একটা ধারাবাহিকতা, সেই পুঁথিটাকে সংরক্ষিত করা, যাতে সেই পুঁথিটাকে পোকায় না খেয়ে নেয়, তার জন্য কুচি বা অন্য এই ধরনের কোনো তুতিয়া জাতীয় জিনিস দিয়ে সেটাকে সিদ্ধ করে রাখা এবং তার একটা লং টাইম প্রসেস। অর্থাৎ কলমের সৃষ্টির যেমন একটা ব্যাপার আছে, এই পাতা লেখার মধ্যেও কিন্তু একটা এইরকমই আরেকটা ইতিহাস আছে, যে ইতিহাসটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব বা ক্লাসে যখন হবে সেই সময় তোমাদের আমি যেটুকু বললাম সেইটুকু জানতে চাইব এবং পরেও আমি এই বিষয়ে আলোচনা তোমাদের কাছে করব। তাহলে আমরা যেটা দেখলাম যে কিভাবে, এইবারে কিছু কথা তোমাদের খুব মনে রাখা জরুরি। যেমন কলম তৈরির যে সমস্ত পদ্ধতি উপাদান আছে, এটা কিন্তু প্রশ্নপত্রে আসতে পারে, কারণ এই প্রশ্নগুলোই আসবে ঘুরে ফিরে। খুব টুকরো টুকরো করে, খুব ছোট ছোট করে লেখক সমস্ত দিক নির্ণয় করে গেছেন। একবারে কোথাও ছুটে গেছে কলম সৃষ্টির এমন কোনো বিষয় কিন্তু নেই। খুব সুন্দর একটি প্রবন্ধ, যেটা আজকে এই প্রবন্ধটা না হলে তোমরা এই কলমের ইতিহাস তোমরা জানতে পারতে না। বহু জিনিস তোমরা দেখো, যেমন এক সময় গরুর গাড়ি ছিল যানবাহনের একটা জায়গা, ঘোড়ার গাড়ি ছিল একটা যানবাহনের জায়গা, ঘোড়াই ছিল সব থেকে দ্রুতগামী চলার একটা যান। অথচ আজকে আমরা এরোপ্লেন দেখছি, রেলগাড়ি দেখছি, বিভিন্ন ধরনের যান চলাচল করার জন্য জিনিসগুলো দেখছি, সাইকেল দেখছি। কিন্তু ঠিক কলমেরও এই যে ইতিহাস এবং সেই কলম কিভাবে তার তৈরি হয়েছে, ঠিক সেই ব্যাপারটাও কিন্তু এই প্রবন্ধের মধ্যে খুব সুন্দরভাবে আছে। ফলে সেইগুলো প্রতিটি বিষয় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ কোন একটি লাইন ধরে প্রশ্ন আসবে, কোন একটি ছোট্ট প্রশ্ন করবে, যেটা আমাদের প্রয়োজন রয়েছে। তো এই একটা বিষয়। কালি তৈরির পদ্ধতি উপাদান, কালি তৈরির পদ্ধতি এবং উপাদান হচ্ছে যে কালি তৈরির ব্যাপারটা আমরা দেখলাম যে কিভাবে কালি তৈরি করা হয়। যে এক তো আমরা প্রথমে আমি যে বিষয়টা তোমাদেরকে বলেছি যে ছাই দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, ভুসি দিয়ে কালি তৈরি করা হতো প্রথম দিকে। তারপরে বিভিন্ন কোম্পানিগুলো তৈরি হলো, সুলেখা কালি, কাজল কালি, সেই কালিগুলো আসলো। ফলে এই কালি তৈরির যে একটা পদ্ধতি লেখক বিভিন্ন সুন্দরভাবে বলেছেন, সেই পদ্ধতিটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে, কারণ তারপরেও আমাদের কাছে প্রশ্ন আসতে পারে। আর একটি বিষয়
সেইটা হচ্ছে যে রকমারি রকমারি কলমের কথা কিন্তু এই লেখক এখানে বলেছে। দেশ বিদেশের বহু কলম আমাদের এইখানে সেই সময় পাওয়া যেত। দেশ বিদেশের বিভিন্ন কলম আমরা কিন্তু পেতাম। সেই কলমগুলো সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকা দরকার, যেমন ফাউন্টেন পেন এবং অন্যান্য যে সমস্ত কলমগুলোর কথা লেখক বারবার বলেছেন। তিনি একটি সুন্দর গল্প বলেছেন, তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা লেখক, যে তিনি একবার প্রথম কলেজ স্ট্রিটে গেলেন একটা দোকানে কলম কিনতে গিয়ে যখন দোকানে গেলেন তখন লেখক একাধিক কলমের কথা বলছেন। সেই কলমগুলো কিসের কোন কলম তিনি কিনবেন সেটা তিনি বলতেই পারছেন না, অথচ দোকানদার একের পর এক কলমের নাম বলেই যাচ্ছেন। ফলে সেই কলম তিনি তারপরে বললেন যে না, আমাকে একটা কম দামের যে কলম, তার বাজেট দেখে তখন তাকে একটা কলম দিল, যে পার্কার নেবেন না সেফার্ড নেবেন না ওয়াটম্যান নেবেন না সোয়ান নেবেন না পাইলট নেবেন, কোনটার কি দাম সেই কথাটাও বললো। আমাদের বিশেষ করে আমাদের এই যে বঙ্গভূমিতে যেহেতু পাইলটটা জাপানি কলম এবং এই কলমটা আমাদের এদিকে খুব চলতো, ফলে এই পাইলট কলমটাই কিন্তু আমাদের এখানকার লোক বেশি ব্যবহার করতো। কমের মধ্যে খুব ভালো একটা কলম ছিল পাইলট কলম, আমিও ব্যক্তি জীবনে ব্যবহার করেছি। ফলে এই পাইলট কলমেই লেখক নিলেন। তো এইভাবে বিভিন্ন যে কলমের নামগুলো ঘুরে ফিরে আসছে, সেই কলমের নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তারপরে যেটা হচ্ছে যে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম আমাদের এই প্রবন্ধে বিভিন্ন প্রসঙ্গে কিন্তু আসছে, যেমন জুলিয়াস সিজার, ওয়ার্ডসম্যান এবং রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র, বিভিন্ন লেখক দের কথা আসছে এবং তারা কি প্রসঙ্গে আসছে। যেমন টাইপ রাইটারে প্রথম লিখলেন অপর্ণদাস শঙ্কর রায়, বিভিন্ন রকম তার রচনাবলী, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাটা আমি বললাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভিন্ন ধরনের এই লেখকগুলো তাদের সঙ্গে কিভাবে কলম যুক্ত ছিল। এই কলমকেও কিন্তু লেখক বিভিন্নভাবে বলেছেন যে এই কলম কিন্তু একটা তরবারি থেকেও কিন্তু বেশি শক্তিশালী। অর্থাৎ একটা কলম কত সমাজে পরিবর্তন করতে পারে, একটা স্বৈরাচারী শাসককে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে কিন্তু কলম। ফলে কোনো একটা পারমাণবিক বোমা থেকেও কিন্তু একটা কলমের মূল্য কম নয়। আমরা জানি যে রুশো, ভলতেয়ার, বিভিন্ন দার্শনিক বা কবি সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন নিয়ে এসেছিল সেটা কিন্তু একমাত্র কলমের জন্য। এই কলম তাদের হাতে ছিল এবং এই কলম দিয়ে লেখার জন্যই কিন্তু বিভিন্ন সামাজিক পরিবর্তনগুলো এসেছিল। এই কলম দিয়ে তো আহত করার কথাও লেখক এইখানে বলেছেন। তো বিভিন্ন ভাবে এই কথাগুলো রয়েছে। আমি তোমাদেরকে যে কথাটা বলবো যে এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের বিষয়ে যত্নশীল হওয়া, কারণ অন্যান্য গল্প এবং প্রবন্ধে কিন্তু যেই ধারাবাহিকতা থাকে তখন কিন্তু সেই প্রবন্ধটা পড়তে মনে হবে যে খুব জটিল, কিন্তু এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলোতে সহজ মনে হবে। কিন্তু এই যে হারিয়ে যাওয়া কালি কলম, এইখানকার এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্ন এত ব্যাপক, এত বেশি যে কোন জায়গা থেকে তুলে ধরবে, ফলে সমস্ত বিষয়গুলো, তোমাদের খুঁটিনাটি বিষয়গুলো জেনে রাখতে হবে। এর জন্য যথেষ্টভাবে তোমরা যত্নশীল হবে। আর তোমাদের এই পাঠ যে হলো, তা তোমাদের দুটি হোম টাস্ক আমি দিচ্ছি এই আজকের এই পাঠের উপরে যে আলোচনা আমরা করলাম। তোমরা বাড়িতে পড়ে দুটি প্রশ্নের উত্তর লিখবে। যদি স্কুল খুলে যায় আমাদের, তাহলে সেই সময় আমাকে তোমরা এটা দেখাবে, কিংবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি উত্তরটা পাঠিয়ে দাও, তাহলে আমি দেখে তার সংযোজন যা করার পরামর্শ দেওয়ার আমি দেব। তো তোমরা এই দুটো প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও। হ্যাঁ, প্রথম প্রশ্নটা তোমরা যেটা এটা লিখে নাও যে হারিয়ে যাওয়া কালি কলম, ওইখানে কালিটা ছুটে গেছে, কালি কলম প্রবন্ধে কোন কোন লেখক ও কবির নাম এসেছে
এবং কি প্রসঙ্গে এসেছে তা আলোচনা করো। অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলম, এখানে তো কালিটা নেই, কালিটা ছুটে গেছে আমার, যে হারিয়ে যাওয়া কালি কলম সেইখানে কোন কোন লেখক ও কবির নাম এসেছে, কি প্রসঙ্গে এসেছে, সেই বিষয়টা ধরে তোমরা একটা প্রশ্ন উত্তর লিখবে। তো তোমরা এটা লিখে নাও যে হারিয়ে যাওয়া কালি এবং কলম, হ্যাঁ, হারিয়ে যাওয়া কালি এবং কলম ঠিক আছে। হারিয়ে যাওয়া কালি কলম, এই প্রশ্নটা তোমাদের আশা করি লেখা হয়ে গেল। এইবারে দ্বিতীয় আরেকটা প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা লিখো। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কালিও তৈরি করতাম নিজেরাই। কালি তৈরির পদ্ধতি বিষয়ে যা জানো লিখো। অর্থাৎ কালি কিভাবে লেখক তৈরি করতেন এবং বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কালি যেইভাবে তৈরি হতো সেই বিষয়টা নিয়েও তোমরা আরেকটা প্রশ্ন তৈরি করবে। ঠিক একইভাবে যদি তোমরা খুব তাড়াতাড়ি লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও, তাহলে আমি সেই উত্তরটা দেখে তোমাদেরকে যথারীতি একটা পরামর্শ দিতে পারবো। আর না হলে স্কুল যখন খুলবে তখন কিন্তু পজিটিভলি তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটোর উত্তর তোমরা লিখে নিয়ে আসবে। আর একটি বিষয়, সেটা হচ্ছে যে পুঁথির যে আলোচনা আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম, সেই পুঁথির বিষয়েও কিন্তু স্কুল খোলার পরেও কিন্তু পুঁথির ব্যাপারে তোমাদেরকে যে পুঁথির যে ইতিহাস সেটা তোমরা একটু জেনে আসবে। আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো, আর বারবার সাবান দিয়ে হাত ধোবে এবং এইভাবে তোমরা স্যানিটাইজ করবে। কারণ যে ভাইরাস থেকে বাঁচতে গেলে এখন এই কতগুলো নিয়ম যেগুলো তোমরা বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে, টিভির মাধ্যমে বা জানতে পারছো, সেইগুলো কিন্তু তোমরা ফলো করবে। ঘাবড়াবার মতো কিছু ব্যাপার নেই, কোনো চিন্তা করবে না। তোমরা পড়াশোনা চালিয়ে যাও, মনোযোগ দাও। এই করোনা নিয়ে তোমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তোমরা পড়াশোনা করো এবং আগামী দিনে বড় হোক, এটাই আশা রাখি। ভালো থেকো, সুস্থ থেকো।